তাণ্ডব ছবির ক্যামিও চরিত্রের পর আফরান নিশোর পরবর্তী কোন কাজ আসবে কিংবা কোন ছবিতে আসছেন সেটি নিয়ে বেশ চমক কিংবা ভক্তদের অপেক্ষার যেন শেষ নেই। তবে চলচ্চিত্র না, আফরান নিশো নতুন একটি কাজে আসলেন এবং আবারও ভিকি জাহেদ এবং আফরান নিশো জুটির নতুন কিছু প্রকাশ পেল। 15 বছর ধরেই কিন্তু ফেসবুকে শাবনূরের নামে অসংখ্য প্রোফাইল ও পেজ রয়েছে। এমনকি শাবনূর ফেসবুকে অ্যাক্টিভ হওয়ার পরেও নকল শাবনূরের উপদ্রব একেবারেই কমেনি। অবশেষে সেটির চূড়ান্ত একটা পরিণতি ঘটল। জানা গেল আসল শাবনূরের আইডি বা পেজ ভেরিফাইড না হলেও এরই মধ্যে ফেসবুকে ব্লু টিক মার্ক পেয়েছেন নকল একটি পেজ। বলিউড মেগাস্টার অমিতাভ একটি ছবি করার পর তার প্রযোজক পরিচালকের কাছ থেকে বেশ দামি একটি গাড়ি উপহার পেয়েছিলেন, সেটি রোলস রয়েস, এবং সেটি নিয়ে খবরও প্রকাশ হয়েছিল। দীর্ঘদিন পর সেই গাড়ির খবরের ভিন্ন একটি মাত্রা খুঁজে পাওয়া গিয়েছে, গল্প তৈরি হয়েছে। ইতিহাসের যাবৎকালের সবচেয়ে বেশি দেখা সিনেমা। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই ধরেছেন, কেপ অফ ডেমন হান্টার্স। তাণ্ডব ছবির ক্যামিও চরিত্রের পর আফরান নিশোর পরবর্তী কোন কাজ আসবে কিংবা কোন ছবিতে আসছেন সেটি নিয়ে বেশ চমক কিংবা ভক্তদের অপেক্ষার যেন শেষ নেই। তবে চলচ্চিত্র না, আফরান নিশো নতুন একটি কাজে আসলেন এবং আবারও ভিকি জাহেদ এবং আফরান নিশো জুটির নতুন কিছু প্রকাশ পেল। হ্যাঁ প্রিয় দর্শক, আকার কথাই বলতে যাচ্ছি। আফরান নিশো মানেই যেন অভিনয়ের দুর্দান্ত কিছু লাগামহীন গতিতে ছুটে আসা কিছু সংলাপ এবং তার ঝাঁঝালো উপস্থিতি। আফরান নিশো নিজেকে দারুণভাবে উপস্থাপিত হন তার পর্দায় এবং দর্শক ভক্তদের কখনোই ঠকতে হয়নি তার অভিনয় দেখে। সম্প্রতি আকার ট্রেলার শুরুতেই ভেসে আসে এক নারী কণ্ঠস্বর। এই নারী কথকের কণ্ঠে বর্ণনা শুরু হয় এভাবে: সময়টা 1998 থেকে 99। আকা একে একে সব অপরাধীদের খুন করছিল, কিন্তু হঠাৎ কি হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়। থ্রিলার ধর্মী কাজে একেবারেই জুড়ি নেই নির্মাতা ভিকি জাহেদের। আগামী 4 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। আর এটি নিয়ে এরই মধ্যে নানান রকম খবর, প্রিমিয়ার এবং ইন্টারভিউ দিচ্ছেন নির্মাতা এবং কলাকুশলীরা। নিশো নাবিলা কাজ করছেন। আফরান নিশো এই প্রসঙ্গে বলেন, আমি সবসময় ভালো কাজ, ভালো প্রোডাকশনের সাথে থাকতে চাই, সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট, আর সেই সাথে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনো কথাই নেই। আমার চোখে ভিকি জাহেদ একজন সাইকোপ্যাথ ও ভালো মানুষ, কিন্তু দুষ্টু। এজন্যই আমাদের দুজনের তালমিল খুব ভালো মতো হয়। এদিকে নির্মাতা ভিকি জাহেদ বলেন, আমি মানুষের মনস্তত্ত্ব খুব ভালো বুঝি বা বোঝার চেষ্টা করি। আর দীর্ঘদিন নানান কথাবার্তা হলেও প্রযোজক শাহরিয়ার শাকিলের সাথে এটি আমার প্রথম কাজ রিলিজ পাচ্ছে। নির্মাতা ভিকি জাহেদ বরাবরই প্রচন্ড স্বভাব বিনয়ী এবং মেধাবী নির্মাতা। দীর্ঘদিন ধরে ভিকি জাহেদ কবে চলচ্চিত্রে আসবেন তা একটি কাঙ্ক্ষিত প্রশ্ন ভক্তদের। তার জবাবে ভিকি জাহেদ খুব শিগগিরই বললেও তা হয়তো 1-2 বছরের ভেতরেই ভিকি জাহেদ নতুন কোনো চলচ্চিত্র নিয়ে আসবেন, সেটি সকলের প্রত্যাশা। 90 দশকের প্রধান নায়িকা শাবনূর কখনো ফেসবুকে তেমন একটা নিয়মিত ছিলেন না কখনো, এমনকি তার ফেসবুক আইডি বা পেজও ছিল। তবে বেশ কবছরে তিনি এখানটা বেশ অ্যাক্টিভ হয়েছেন। নিজের খোলা প্রোফাইল থেকে কিছু আপডেট দেন, মাঝে মাঝে লাইভে আসেন কিংবা ছেলের সাথে ছবি দেন, যদিও সেটি ভেরিফাইড নয়। এদিকে গত 15 বছর ধরেই কিন্তু ফেসবুকে শাবনূরের নামে অসংখ্য প্রোফাইল ও পেজ রয়েছে। এমনকি শাবনূর ফেসবুকে অ্যাক্টিভ হওয়ার পরেও নকল শাবনূরের উপদ্রব একেবারেই কমেনি। অবশেষে সেটির চূড়ান্ত একটা পরিণতি ঘটল। জানা গেল আসল শাবনূরের আইডি বা পেজ ভেরিফাইড না হলেও এরই মধ্যে ফেসবুকে ব্লু টিক মার্ক পেয়েছেন নকল একটি পেজ। এই চাঞ্চল্যকর তথ্যটি চিত্রনায়িকা শাবনূর নিজে জানিয়েছেন এবং উদ্বিগ্ন স্বাভাবিকভাবে তিনি প্রতিক্রিয়া জানান যে আশঙ্কা করছেন এর সঙ্গে প্রতারক চক্র জড়িত থাকতে পারে। শাবনূর গণমাধ্যমকে বলেন, যারা আমার নামে পেজ ভেরিফাইড করেছে তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে, হয়তো এরই মধ্যে করেছেও যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে তাদের কাছে হয়তো আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে, নইলে তো ভেরিফাইড হবার কথাও না। সবাই এ সম্পর্কে আমাকে জানানোর পর বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত। শাবনূর আরো বলেন, আমি ফেসবুক ব্যবহার করতাম না, তখন আমার নামে অনেক
ফেসবুক আইডি বানিয়েছিল কে বা কারা তা নিয়ে আমি মাথাও ঘামাইনি, এমনকি কিছু বলিওনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন কে আসল বা কে নকল। এরপর অনেকে বলেছেন আমাকে আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফাইড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর কিংবা কে নকল। কারণ ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ, এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফাইড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে ভেরিফাইড করে নিলেই ভালো হতো। শাবনূর জানান তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি শেষে এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করা হয়েছে। চিত্রনায়িকা আরো বলেন, আমি নিশ্চিত হয়েছি বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়, এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, এই ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন। আসল শাবনূর যে পেজটিকে নকল দাবি করছেন সেটিতে মোট ফলোয়ার 6,59,000-এরও বেশি, অর্থাৎ এই খবরটি যখন প্রকাশ পাচ্ছে তখনকার ফলোয়ার সংখ্যা। অথচ হাস্যকরভাবে অরিজিনাল শাবনূরের পেজের ফলোয়ার কিন্তু সংখ্যায় অনেক কম। ভার্চুয়াল জগৎ আর বাস্তব জগৎ যে একেবারে ভিন্ন তা শাবনূরকে নিয়ে এই প্রতারক চক্রের খবরটিতে আরও যেন স্পষ্ট হয়ে ওঠে। বলিউড মেগাস্টার অমিতাভ একটি ছবি করার পর তার প্রযোজক পরিচালকের কাছ থেকে বেশ দামি একটি গাড়ি উপহার পেয়েছিলেন, সেটি রোলস রয়েস, এবং সেটি নিয়ে খবরও প্রকাশ হয়েছিল। দীর্ঘদিন পর সেই গাড়ির খবরের ভিন্ন একটি মাত্রা খুঁজে পাওয়া গিয়েছে, গল্প তৈরি হয়েছে, তবে গল্প নয়, বাস্তব। বলিউড পরিচালক ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া তার নির্মিত একলব্য দ্য রয়্যাল গার্ড সিনেমা 2007 সালে মুক্তি পায়। এই সিনেমায় অভিনয় করেন অমিতাভ বচ্চন, শর্মিলা ঠাকুর, সঞ্জয় দত্তের মতো তারকারা। একলব্য দ্য রয়্যাল গার্ড সিনেমায় অভিনয়ের জন্য অমিতাভ বচ্চনকে প্রায় 6.5 কোটি টাকা মূল্যের বিলাসবহুল রোলস রয়েস প্যান্থম গাড়ি উপহার দিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া। এজন্য মায়ের হাতে নাকি থাপ্পড় খেয়েছিলেন এই নির্মাতা। সিদ্ধার্থ কান্নানকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্যটি তিনি জানান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, একলব্য দ্য রয়্যাল গার্ড সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় কাজ করেন অমিতাভ বচ্চন। এই পরিচালকের সঙ্গে এক সপ্তাহ টিকতে পারবেন কিনা অমিতাভকে নিয়ে এমন সন্দেহ ছিল অমিতাভ পত্নী জয়া বচ্চনের। কারণ বিধু বিনোদ চোপড়া অন দ্য সেট সবসময় খুব রাগান্বিত থাকেন, সবাইকে চোটপাট করেন এবং প্রচুর গালমন্দ করতে থাকেন। অনেকে ভেবে বসছিলেন, এমনকি জয়া বচ্চনও ভেবে বসছিলেন অমিতাভের সাথেও এমনটি ঘটবে এবং ঘটার পর হয়তো দুজন সেট থেকে আলাদা হয়ে বেরিয়ে আসবেন। যখন সিনেমাটির শুটিং এর জন্য অমিতাভ বচ্চন রওনা হচ্ছেন তখন জয়া বচ্চনের মনে এই আশঙ্কা কিন্তু চেপে বসছিল। এদিকে অমিতাভ শুটিং স্পটে পৌঁছান একেবারে হালকা একটি ব্যাগ নিয়ে। সেটা দেখে বিধু বিনোদ চোপড়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করেন, আপনার সঙ্গে এত কম লাগেজ কেন? ওই সময় অমিতাভের উত্তর ছিল, জয়া বলেছে আমি এক সপ্তাহের বেশি আপনাকে সহ্য করতে পারবো না। জয়ার সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যায়। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে ওই সাক্ষাৎকারে নির্মাতা নিজেই স্বীকার করেন, আমরা ঠিক এক সপ্তাহ বা 10 দিনের মাথায় ঝগড়া শুরু করি, কিন্তু অমিতাভ বচ্চন টিকে ছিলেন, ছবিটা শেষ করেন। আমি কৃতজ্ঞতায় তাকে 4.5 কোটি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 6.5 কোটি প্রায় একটি রোলস রয়েস গাড়ি উপহার দিই। তার মতো একজন তারকা আমাকে সহ্য করেছে, এটি আমার কাছে বিশাল সম্মান। 2021 সালের একটি পুরনো সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া স্মরণ করেন সেই দিনের কথা, যেদিন তিনি অমিতাভকে গাড়ি উপহার দিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার মা। পরিচালক বলেন, আমি মাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তিনি অমিতাভের হাতে চাবি তুলে দেন। তারপর ফিরে এসে আমার নীল মারুতি ভ্যানে বসেন। বিগ বিকে আদর করে লম্বু বলে ডাকতেন আমার মা। তখন আমার ড্রাইভার ছিল না, আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম। মা বলেন, তুই লম্বুকে গাড়ি দিয়ে দিলি? আমি বললাম হ্যাঁ। মা জবাব দিলেন, তুই নিজে কেন ভালো গাড়ি নিস না? আমি বললাম সময় হলে কিনবো। মা একটু হিসাব করে বলেন, গাড়িটা 11 লাখ রুপির তো হবেই। মায়ের কথা শুনে হেসে উঠেছিলেন বিধু বিনোদ চোপড়া। ইন্টারভিউতে এই কথা স্মরণ করতে গিয়ে বিধু বিনোদ চোপড়া যোগ করেন, আমি হেসে উঠেছিলাম মায়ের মুখ দেখে। তিনি জানতেনই না গাড়ির দাম যে 4 কোটি রুপি। আমি যখন বললাম তিনি এক চর বসিয়ে বললেন বেকুফ। সেই মুহূর্তে আমি কোনোদিন ভুলবো না, কারণ টাকা যদি আনন্দ দিতে না পারে তাহলে এর মূল্য কি? যদিও উপহার দেওয়া সেই রোলস রয়েসটি 2019 সালে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন অমিতাভ, তবে সেটি কত টাকায় বিক্রি করেছিলেন তা জানা যায়নি। অমিতাভের সংগ্রহে থাকা লাক্সারিয়াস গাড়ির মধ্যে রয়েছে রেঞ্জ রোভার, লেক্সাস সাব, বেন্টলি জিটি সহ আরো বেশ কিছু গাড়ি। এদিকে একলব্য রয়্যাল গার্ড বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি।
তবে ছবিটি ভারতের পক্ষ থেকে একাডেমি পুরস্কারের আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল। বিধিবিনোদ চোপড়া পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে পারিন্দা, 1942 এ লাভ স্টোরি। তবে তার প্রযোজিত সবচেয়ে সফল ছবিগুলো হলো মুন্না ভাই MBBS, পিকে, 3 ইডিয়টস, সবগুলোই পরিচালনা করেন রাজকুমার হিরানি। প্রিয় দর্শক, আজ আলোচনা করব ইতিহাসের যাবৎকালের সবচেয়ে বেশি দেখা সিনেমা। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই ধরেছেন, K-pop ডেমন হান্টার্স। K-pop দুনিয়া জুড়ে মাতামাতি, তবে কাল্পনিক দুই ব্যান্ডের গল্প যে এভাবে ঝড় তুলবে কে জানতো। মুক্তির পর নেটফ্লিক্স আর বিলবোর্ডের অনেক রেকর্ড ভেঙে K-pop ডেমন হান্টার্স এখন নেটফ্লিক্সের ইতিহাসেরই সবচেয়ে বেশি দেখা সিনেমা। রেড নোটিশের 23 কোটি 9 লাখ ভিউ রেকর্ড টপকে K-pop 23 কোটি 60 লাখ ভিউ নিয়ে নতুন রেকর্ড গড়েছে মিউজিক্যাল অ্যানিমেশনটি। কেন সবার শীর্ষে? মুক্তির আগে সিনেমাটি নিয়ে সেভাবে আলোচনা ছিল না, কিন্তু গত 20 জুন মুক্তির পর বিশ্বব্যাপী অপ্রত্যাশিতভাবেই হিট হয় K-pop ডেমন হান্টার্স। কেবল কি সিনেমা, গানগুলো সুপার ডুপার হিট। চলতি মাসের শুরুতে ছবিটির গান গোল্ডেন বিলবোর্ড হট 100 এর শীর্ষস্থান দখল করে। OTT-তে মুক্তির 2 মাস পর 12 আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, সেখানেও ঝড় তুলেছে। সপ্তাহান্তে ছবিটি বক্স অফিস থেকে আনুমানিক $18 মিলিয়ন আয় করেছে। এটি নেটফ্লিক্সের প্রথম সিনেমা যা প্রথমে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েও পরে বক্স অফিসে শীর্ষে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্র, কানাডার প্রায় 1700 প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সনি পিকচার্স অ্যানিমেশনের প্রযোজনায় নির্মিত সিনেমাটি তৈরি হয়েছে ম্যাগি ক্যাং এর চিত্রনাট্যে। ক্রিস অ্যাপেল হ্যান্সের সঙ্গে সিনেমাটির সহ নির্মাতাও তিনি। এই কোরিয়ান কানাডিয়ান নির্মাতা বলেছেন, সিনেমাটি নিয়ে এত সাড়া পেয়ে তারা আপ্লুত। নির্মাণের আগে থেকে তারা চেয়েছিলেন এমন কিছু করতে যা নিয়ে ভক্তদের মধ্যে তোলপাড় তৈরি হবে, তবে স্বপ্ন যে এভাবে সত্যি হবে সেটা ছিল তাদের কল্পনা বাইরে। কি আছে এই সিনেমায়? গল্পের মূল কেন্দ্রবিন্দুতে আছে 3 K-pop আইডল, রুমি, মীরা ও জয়ী। তারা হান্ট্রিক্স নামের এক সুপারস্টার গার্ল ব্যান্ডের সদস্য, কিন্তু তাদের এই জীবনের বাইরে রয়েছে এক গোপন পরিচয়। তারা গানের শক্তিকে ব্যবহার করে ডেমনদের মারে, কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। হঠাৎ রুমি গান গাইতে পারে না, হঠাৎ নষ্ট হয়ে যায় তার গানের গলা। ঠিক তখনই আবির্ভূত হয় নতুন এক বয় ব্যান্ড, সাজা বয়েজ। এই ব্যান্ডের সুদর্শন ছেলেদের দেখে রুমি, মীরা, জয়ীদেরও নিজেদের সামলাতে পারেনি, কিন্তু সুদর্শন বা সুন্দর চেহারার আড়ালে এই ব্যান্ডের সদস্যরা আসলে ডেমন। এর মধ্যে হান্ট্রিক্স ব্যান্ডেও ফাটল ধরে। হান্ট্রিক্স কি পারে সাজা বয়েজকে থামাতে, নাকি তাদের আত্মাও দখল করে নেয় শয়তান? এমন গল্প নিয়ে K-pop ডেমন হান্টার্স। ওপর থেকে দেখলে K-pop ডেমন হান্টার্সকে কাল্পনিক ফ্যান্টাসি সিনেমা ছাড়া আর কিছুই মনে হবে না, কিন্তু সিনেমা যত এগোতে থাকে শক্তিশালী হাস্যরসাত্মক সংলাপ, K-pop দুনিয়ার নানান খুঁটিনাটি, দুর্দান্ত সব গান আর কোরিও লোকগল্পের সঙ্গে কল্পবিজ্ঞানের মিশেল চোখে পড়ে। দুই নির্মাতা ক্রিস অ্যাপেল হ্যান্স ও ম্যাগি ক্যাং এর শ্রম সব বয়সী দর্শকদের কাছে সিনেমাটি করে তুলেছে দারুণ উপভোগ্য। সিনেমাটি দিয়ে আসলে কোরীয় কমিক্স কার্টুনকে ট্রিবিউট দিয়েছেন তারা। কোরিয়ান লোককথা অনুযায়ী একটি প্রাচীন সঙ্গীত চর্চা রয়েছে যা অতি প্রাকৃত শক্তিকে পরাজিত করা যায়। সিনেমাতে এই গল্পকে আধুনিক K-pop গানের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই চলচ্চিত্রটির শক্তি কেবল ভিজুয়াল গান নয়, বরং K-pop নিয়ে বিশ্বজুড়ে মাতামাতির প্রতিফলনও দেখা দিয়েছে। এর সহপরিচালক কং এর মতে, ভক্ত তারকার সম্পর্ক বিনোদন দুনিয়ার সবচেয়ে অনন্য অভিজ্ঞতা। তাই ছবির চূড়ান্ত মুহূর্তে ভক্তদেরই সমাধানের অংশ বানাতে হয়েছে। তাদের চিৎকার ও সঙ্গীতই এখানে শক্তির উৎস। সিনেমার ইতিবাচক বার্তাও পছন্দ করেছেন দর্শক। গায়িকা ইজে বলেছেন, আজকের পপ বা K-pop গানগুলোয় আসার কথা তেমন থাকে না, গোল্ডেন গানটি সবাইকে আত্মবিশ্বাসের রসদ জুগিয়েছে। ভালো গল্প আর লোকনাট্য বা মূল শেকড় শক্তি একটি চলচ্চিত্রকে বা একটি দেশকে দারুণভাবে উপস্থাপন করে বাণিজ্যিকভাবেও সফল হতে পারে। কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে তা প্রমাণ করে ছেড়েছে, আর আমরা রয়েছি নকল এবং নানানভাবে অনুকরণ কিংবা অন্যের জামা পরে নিজেকে আন্তর্জাতিকভাবে উপস্থাপনের এক হাস্যকর প্রতিযোগিতা দৌড়ে।